দীনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বসিদ্ধি দাতাদের ইষ্ট স্তব্ধ পরমদয়াল ঠাকুর আমার তারই আতুল্য চরণে আমাদের যে এক্টোপ্লাজমিক বডি, ঠাকুর বলছিলেন দেহের নাকি দুটো বিভাজন আছে। একটা হচ্ছে এক্টোপ্লাজমিক বডি, অতিদেহিক সত্তা, আর একটা হচ্ছে প্রোটোপ্লাজমিক বডি, এই যে দেহটা। এই দেহ যখন সূক্ষ্মাকারে থাকে, খুব সূক্ষ্ম অবস্থায় থাকে, একে খালি চোখে দেখা যায় না, যাই করতে। তার জন্য একটা যন্ত্র হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। জীবনের প্রাকভূমিতে যখন আমরা খুব ক্ষুদ্র থাকি তখন কিন্তু খালি চোখে দেখা যায় না। আর অতিদেহিক সত্তা অর্থাৎ যখন আত্মা রূপ নিয়ে থাকে, তাকে তো সাধারণ মানুষ চোখে দেখতে পায় না। তা সেই মা কিন্তু এখন আছেন বলে আমি বিশ্বাস করি। সেই মায়ের এই পরিবারের তখনরা শঙ্করদা, আমার শেখর লক্ষ্মী আসতে পারেনি। এই বাড়ির প্রতিপদ থেকে যারা উপস্থিত হয়েছেন সকলেই আমার পুরনো লোক, সব চেনা পরিচিত। মাস্টারমশাই এখানে আছেন, সবার ঠাকুর বারবার বলতেন পুরুষ করে কি পিতামাতার স্মৃতিবেদীর ওপর ইষ্ট আরাধনা, আর নারী করে স্বামীর স্মৃতিবেদীর ওপর ইষ্ট আরাধনা। তারই চারণী উন্নয়নী অর্ঘ্যাঞ্জলি গ্রহণ করতে করতে তাহলে ঠাকুর বলছেন কি, তাহলে পুরুষ করে কি পিতামাতার জীবন্ত বিধি বা স্মৃতিবিধির উপর ইষ্ট আরাধনা। কি অপূর্ব সুন্দর ভাষায় ঠাকুর মানে দিচ্ছে। আর মেয়েরা কি করবে, স্বামীর স্মৃতিবিধি বা জীবন্ত বিধি যদি বেঁচে থাকে তার উপর ইষ্ট আরাধনা। আরাধনা মানে সম্যকভাবে নিষ্পন্ন করা। ঠাকুর বলছেন পারফর্মিং আর্ট। তাহলে এই যে আমাদের আরাধনার বেদি কিরম হবে, সেই ঠাকুর কিন্তু পরিষ্কার ভাষায় বলছে। তাহলে সেই দিক থেকে দেখা যাচ্ছে যে আমাদের জীবনে অর্থাৎ এই বাড়ির ছেলে পুলেদের প্রত্যেকের কিন্তু এই মায়ের স্মৃতিবেদের উপর ইষ্ট আরাধনা করতে হবে, পিতার স্মৃতিবেদের উপর ইষ্ট আরাধনা করতে হবে। এটা কিন্তু প্রত্যেকের কর্তব্য। সেই কর্তব্যের মধ্য দিয়ে ঠাকুর কি শেখাচ্ছেন, অপূর্ব সুন্দর ভাষায় বলছিলেন, কি সুন্দর ভাষায়, যে আরাধ্য দিয়ে পিতাকে তুমি নিত্য করো নমস্কার। জ্ঞান দাতা তিনি যেন শিবরূপীতে তুলিত হয়। আবার বলতেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিগত। ঠাকুর পূর্ণবুদ্ধিতে বলছেন কেষ্ট, ও কেষ্ট রে, তোর এক মা ছিল না? প্রথম দিবসের বাণীতে বলছেন যে মা নিয়ে তুই কেষ্ট। কি অপূর্ব সুন্দর ভাষায় বলছেন। অর্থাৎ মায়ের যে প্রকৃতি আমাদের জীবনে গেঁথে যায়। প্রত্যেকের জীবনে চলার পথে তার বাবার সংস্কার আর মায়ের প্রকৃতি থাকে। এটা কিন্তু থাকবেই কি থাকবে। যত দূর আপনি যাবেন ওই মায়ের প্রকৃতি নিয়ে যাবেন আপনি সব জায়গায়। ঠাকুর কিন্তু এই শিক্ষা দিতে, এই শিক্ষার মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, আবার ঠাকুর কেঁদে বলছে যে অনেকে ভুলে আমার মাকে পুজো করে না। অর্থাৎ মাতা মন্দির যদি সৎসঙ্গ থেকে উঠে যাবে, ঠাকুর বহুদিন আগে জানতেন। সেখানে ঠাকুর কেঁদে কেঁদে পূর্ণবুদ্ধির প্রথম দিবসের বাণীতে কাঁদতে কাঁদতে বলছেন মাকে আমার অনেকে ভুলে পুজো করে না। আবার সেই ঠাকুর বাণী দিয়ে বলছেন ব্যতিক্রম দুষ্ট হৃদয় না হলে সব মাই তো শচী দেবী, অমদীপ্ত হৃদয় তাদের ঈশ্বরেরই জীবনবেদী। কি বলছেন ভারী সুন্দর ভাষায়, বিষ্ণুপ্রিয়ার কথা বলছেন না, শচী দেবীর কথা বলছেন ঠাকুর বাণী দিয়ে। তাহলে যত নারী তার মধ্যে ব্যতিক্রম আছে, পুরুষোত্তমের যে মা তার মধ্যে ব্যতিক্রম। ঠাকুর একদিন বসে আছে আমাদের সুপ্রভা মা, আমরা অনেকেই তাকে ডাকেন, নেওয়ার সুযোগ সৌভাগ্য হয়নি। রাঙা মা তাকে আমরা বলতাম, রাঙা বৌদি নয়, রাঙা মা। তিনি তখনকার দিনে ইংরেজিতে এমনি ঠাকুরকে তিনি বরণ করেছিলেন। তা ঠাকুর জিজ্ঞাসা করছেন, এই বলতো পুরুষোত্তমের মা বড় না পুরুষোত্তমের স্ত্রী বড়? চুপচাপ করছে, ও নিজের দিকে তাকাচ্ছে, সে তোমার নিজের দিকে তাকাচ্ছে। আমরা যদি মাতা মনমোহিনী বলে, ঠাকুরের মায়ের একটা জীবনী গ্রন্থ আছে ব্রজগোপাল দত্ত রায়, সেটা যদি পড়েন দেখা যাবে ঠাকুর এই প্রশ্ন করছে। তখন অনেকে চুপচাপ আছে, ঠাকুর হঠাৎ বলতে শুরু করে
পুরুষোত্তমের মাই তো বড়, যে পুরুষোত্তমকে গর্ভে ধারণ করে সেই তো সবচেয়ে শ্রেষ্ঠ। আর ঠাকুর সেই পানির সমর্থনে পানি দিয়ে বলছেন, ব্যতিক্রম দুষ্ট হৃদয় না হলে সব মাই তো সতী দেবী অমর দীপ্ত হৃদয়, তাদের ঈশ্বরেরই জীবন। তাই দেখা যাচ্ছে এই মা কিন্তু মেপে দেয় সন্তানকে, মাথাতে করে মা পড়ে। ঠাকুর বলতেন, দেখ মায়ের টেম্পারমেন্ট কিন্তু সন্তানটা পায়। টেম্পারমেন্ট কি? টেম্পারেচার। ঠাকুর বলতেন টেম্পারেচার কি? টেম্পারেচার, ইনার ক্লাইমেটিক টেম্পারেচার অফ ওয়ানস মাইন্ড ইজ কল্ড টেম্পারমেন্ট। কি সুন্দর ঠাকুর ইংরাজিতে বানিয়ে দিয়ে বলছে, মনের যে টেম্পারমেন্ট সেটা কিন্তু মায়ের দেয়। আর বাবা কি দেয়? সংস্কার, অ্যাকুইজিশন, which is biologically materialized and sprouts according to called instinct, সংস্কার। ঠাকুর বারবার বলছেন, বাপ হতে পারে ধীর প্রকৃতি, মায়ে যোগায় ধাত, দৃশ্য দৃশ্যর মিলন হলে জন্মিক উপকার। এই বারবার এই যে মাস্টারমশাই বলছেন সুপ্রয়োজনের কথা, এই মা কিন্তু মেপে দেয়, বাপ মানে যিনি বপন করেন। কি সুন্দর ভাষায় পুরুষোত্তম ভগবান এই শিক্ষা দিচ্ছেন। আমাদের কাশীশ্বর রায়চৌধুরী ছিল, জানেন, আমি খুবই তার কাছে যেতাম, প্রায়শই যেতাম একটা সময়। আর এই কাশীদা আমাদের সৎসঙ্গের তদানীন্তন সেক্রেটারি ছিলেন সুদীপ বসু। আমরা সবাই তাকে দেখেছি, মাস্টারমশাই দেখেছেন সুদীপদাকে। তখনকার তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS, ঠাকুর থাকাকালীন দেওঘর সৎসঙ্গের সেক্রেটারি। আমার সৌভাগ্য হয়েছিল একই সঙ্গে একই মঞ্চে ঠাকুরের কথা বলা। একদিকে অনিলদা, সুদীপদা, আমরা সব একই সঙ্গে ঠাকুরের কথা বলতাম। এই সুদীপ বসুদার এই বাবা মায়ের ভিত্তি করছেন কাশীদা। 1929 সালে তিনি ঠাকুরের সংস্পর্শে আছেন, 1929-এ। আমাকে কাশীদা গল্প করছেন, ভাই ওনার তো খুব মানে জমিদার বাড়ির ছেলে, ছোট বয়সে বাবা মা মারা গেছে, ঠাকুরের কাছেই মানুষ, এখন খুব ডান পিটেছিল। আশ্রমে একটা ছেলেকে এমন পেটানো পিটিয়েছে সেদিনকে, মারাত্মক পিটিয়েছে। ঠাকুরের কাছে খবর গেছে, এই কাশীদার মারধর করেছে। তার সঙ্গে সঙ্গে এসে হঠাৎ ঠাকুর বলছে, মুখে ডেকে আন, এবার তোর পিড়ে চমকাচ্ছে। ঠাকুরকে দেখে পাঠিয়েছে, পিড়ে চমকাচ্ছে খুব, চমকে কোনো রকম এসে ঠাকুর কাছে দাঁড়িয়েছে। মনে করছে ঠাকুর বুঝি ধোলাই টোলাই দেবেন। কিন্তু ঠাকুরের তো প্রেমের রাজা, প্রেমের সিংহাসন, প্রেমের দণ্ড, প্রেমেরই শাসন। আর সুন্দর ভাষায় কবি লিখছে না, গানে হেম করে লিখছেন ঠাকুরকে বর্ণনা করে। ঠাকুর এই তোর বাবা অমুক, তার বাবা অমুক, তোর ঠাকুর তার বাবা অমুক, তুই এমন কাজ করলি কি করে আমি তো বুঝতেই পারতেছি না। ঠাকুর এমন ভাবে বললেন, ওই চোখ দিয়ে টসটস 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 করে জল পড়ছে। এই যে শিক্ষা, তার ভেতরে যে সংস্কার, শুভ সংস্কারকে জাগিয়ে তুলবে। এই মাকে আমরা দেখেছি গভীর রাত্রে, অন্ধকারে জনপ্রাণী নেই, রাত্রির তখন 3টে, মাথায় একটা হাড়ি করে নিয়ে ছলাপ 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 করে চলেছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। ওই মা আশাবদর যাচ্ছে, কোথায় যাচ্ছে? ওই যাচ্ছে দাসনগর স্টেশনে, অত গভীর রাত্রিতে একা। তখনকার এইরকম রাস্তা ছিল না, এত দোকান টোকান ছিল না। কোথায় যাচ্ছে? মাছ আনতে যাচ্ছে। কোথায়? দূরে যাবে, সেই বাগনা নৈশদ দিকে মাছ আনবে। ওই রাত্রিবেলা মাছ এনে আবার তিনি বাজারে বিক্রি করবেন। আমাকে সেই সমস্ত কাহিনী মা মাঝে মাঝে শোনাতো একটা সময়। আর সেই মাছ বিক্রি করে এনে তিনি সংসার চালাবেন। স্বামী অত্যন্ত কৃতি মানুষ, তো দাদু ছিল, অন্য দেশের বাড়িতে থাকতেন। কখনো তখনকার দিনে তো মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পেত না। সুতরাং দেখুন তাদের কি আনুগত্য, ভালোবাসা কোন স্তরে মানুষকে উন্নীত করে, কোন স্তরে মানুষকে শক্তি যোগায়। ঠাকুর বলছেন, ইন লাভ কনসেন্ট্রেশন অফ এনার্জি, ইন লাস্ট সিডাকশন দেয়ার। ভালোবাসায় থাকলে কি হয়? শক্তি যোগান পায়। আর ভালোবাসা না থাকলে কি হয়? সেখানে শক্তি কিন্তু ছিটিয়ে যায় চতুর্দিকে। তাই ঠাকুর বারবার শিক্ষা দিচ্ছেন, জীবনের জ্যোতি যাবে একায়িত হয়ে, স্বার্থলোক সম্ভূতিশীল আচার্য ধরনে, রুধিয়া সকল বাধা দাঁড়ায় তরণে, মরণ বিধ্বস্ত ছিল। এই মা কিন্তু যেতেন। তিনি কোনো অভিযোগ করেছেন বলে আমি জানি না, কোনো দাবি দেওয়া নিয়ে কখনো বুঝারগুলি উপস্থিত হয়েছে যে আমাকে টাকা দাও, মা মাসে পয়সা দাও, কোনো জুলুমবাজি। একটা ছেলে আমাকে বলছে কয়েকদিন আগে দেখা হবে, যে কাকা কি দুর্গতিতে করেছি উত্তরপাড়ায় একটা দোকান। কি হলো রে? ওই যে 3 বছর বিয়ে করেছি জানেন,
বউকে কম্পিউটার শিখতে দিলাম 80,000 টাকা খরচ করে। সেদিন দুপুরবেলা এসে মচমচ করে এসে জুতো পরে আমার দোকানের সামনে এসে দাঁড়ানো, আমি আর থাকবো না, আমি চলে যাবো। যাও বাড়ি যাও, খাওয়া দাওয়া করো, আমি যাচ্ছি। গিয়ে দেখি বউ হা সেসব আগের দিন রাত্রিবেলা গুছিয়ে টুচিয়ে রেখেছিল। মামলা করেছে, 40 লাখ টাকা দাবি, কাকা আমাকে প্রতি মাসে 15,000 টাকা দিতে হচ্ছে। উত্তরপাড়ায় গত পরশু দিন ছেলেটি আমার এসে দুঃখ করে করছে। তাহলে এই যেখানে প্রকৃতি এই শিক্ষা যে স্তরে নিয়ে যাচ্ছে, ওই মা কিন্তু কোনো জুলুম নিয়ে কিন্তু দাঁড়াতো না, কোনোদিন দেখিনি গিয়ে যে জুলুম করছে কি আমার পয়সা লাগবে, আমার এত টাকা লাগবে। তিনি নিজে তার আপন শক্তিকে ব্যবহার করে তিনি কোথায় ওই মাছ নিয়ে সারা রাত দিয়েছে, মাছটা বিক্রি করে এসে এই পুরো সংসার চালিয়ে সবাইকে বড় করেছেন এতগুলো ছেলে মেয়ে। এই ছিল তার প্রতিভা। আমরা দেখতাম কি আপ্যায়ন অনুচর্যা। ঠাকুর বলতেন যে মানুষকে চিংড়ি কেমন করে জানিস, ঠাকুর বয়সী বলতেন। একদিন বলছেন দয়া করে করুণা করে, মানুষ কেমন চিংড়ি কেমন করে, মানুষ কেমন করে গুরু সেবা করে ওইটি দেখে তাকে চিনবে। সে কিরম আন্তরিকতা গুরুকে সেবা করে এইটি দেখে কিন্তু মানুষকে চেনা যায়। আমরা দেখতাম তখনকার দিনে এইসব মুড়ি ভেজে তিনি কিন্তু মুড়ি আলাদা করে রেখে দিতেন, কারণ বাড়িতে আমিষ নিরামিষের ব্যাপারটা ছিল তখনকার দিনে, কারণ মাছি দিয়ে তাদের জন্ম। কিন্তু ব্যাপার হচ্ছে যে তার মধ্যে দিয়ে যে নিষ্ঠা তাকে বজায় রাখা, যে আমরা এলে আলাদা মুড়ি, তার নিজের ভাজা মুড়ি। বিনোদ দত্ত এসে নিজে চেয়ে খেতেন, বিনোদ বিহারী মুন্সি চেয়ে খেতেন, মা আমাকে মুড়ি দাও। আমি দেখতাম এইসব লোকগুলো। আবার তখনকার শ্রদ্ধা ভক্তি, আমরা তখন কত ছোট। বিনোদদার ছেলে কাশী মুন্সি আমার থেকে বয়সে অনেক বড়, যদিও কাশিদার আমার কাছে আসতো, প্রবীণ মুখার্জিরা সব আসতো, কমলার ছেলেরা আমার বাড়িতে আসতো সব দাদা দাদা করে। একটা সময় ছিল কদমতলার বাড়িতে। কিন্তু আমি দেখেছি, আমি এই গালটিগুলি মন্দির তখন হয়েছে সবে, সেই সময় অনুষ্ঠান চালু হয়েছে, আমরা তখন আসতাম। তখন একটা আন্তরিক প্রীতিময় বন্ধন ছিল, সেটা করে ভাবা যায় না। মানে কত দিনের পর দিন বাসু জ্যাঠি আমার কদমতলার বাড়িতে গিয়ে বসে থাকতো, লোকনাথ ঘোষ, এইসব লোকগুলোর কথা খুব মনে পড়ে। তাদের আন্তরিকতাই ছিল আলাদা। আমরা একসঙ্গে এখানে এসে অনুষ্ঠান করে যেতাম। সেই সময় সেই দিনের স্মৃতি আমার ভেসে আসছে। আর দেখতাম বিনোদ বিহারী মুন্সি ঠাকুর দেখালো, ওই যে মোটা সোটা সুস্থ চেহারা, বলিষ্ঠ চেহারাটা, সেই বয়সও। আমি এই ঠাকুরের লাঠি নিয়ে এসে দাঁড়িয়ে আছি, হঠাৎ বিনোদ আমাকে প্রণাম করছি। আমি তো একদম ধরতে যাই, আমার বাবার থেকে তিনি বয়সে বড়, এরকম প্রণাম করতে আসছিলেন। বলছে না ভাই, তুমি ব্রাহ্মণের ছেলে, তোমাদের সে পিতৃপুরুষ। এই যে শ্রদ্ধা, এই যে পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বলছিলেন, এই শ্রদ্ধা দিয়ে নাকি মানুষকে চেনা যায়। কতবারই তাদের শ্রদ্ধার সমাবেশ ছিল, এগুলো আজ সমস্ত স্মৃতি ভেসে আসছে। রাত্রিবেলা ট্রেনে যাচ্ছেন, আমার মনে পড়ে যায় ট্রেনে করে ঠাকুর কুটকি সুপুরি খেতে ভালোবাসতেন। তো উনি সুপুরি নিয়ে, ঠাকুরের সুপুরি তো মাথায় নিয়েছেন, মাথা থেকে কিছুতে নামাবেন না। বিনোদ বিহারী মুন্সি গল্প করছেন, ট্রেনে ডাকাত উঠেছে, সবাই লুটপাট চালাচ্ছে, আর উনি তো একদম মাথায় নিয়ে ওইভাবে কোনো রকমে সেই বাঁধে বসে আছেন, মাথাটাকে নিয়ে নিচু করে, কখনো বুক পর্যন্ত নামাচ্ছেন, বুকের নিচে তার নামাতে পারছেন না। আর ভয়ে একদম প্রাণ ছটফট করছে, তাদের হাতে ছুরি ছোড়া নিয়ে সব উঠেছে ডাকাতরা, সমস্ত ট্রেন লুট হচ্ছে, দেওঘরগামী ট্রেন। হঠাৎ করে দেখতে পেলাম কাজ করে যত লুক উঠছে, তত ডাকাতদের আগ্রহ রাজ্যের মধ্যে নিশ্চয়ই কিছু আছে, যত লুক উঠছে আগ্রহ আছে। ঠাকুরের সুপুরি, পটকি সুপুরি ঠাকুর মাঝে মাঝে মুখে ফেলতেন। ওই বিনোদটার সঙ্গে সঙ্গে ওই ছুরি চালালো বুকে, যেই ছুরি চালালো সঙ্গে সঙ্গে ছল করে সুপুরিগুলো পড়ে যাচ্ছে। তখন দেখে তারা হো হো করে হাসছে। ঠাকুরের কাছে গেলেন, ঠাকুর বললেন যে এই তোর জন্য আমাদের ট্রেনে দাঁড়িয়ে থাকতে হয়। বিনোদটা তো হতভম্ব, যে বেঁচে গেছেন ঠাকুরের দয়াতে। পরে ঠাকুর বলেছিলেন তুই কখনো রাতের ট্রেনে আর আসিস না। তারপর থেকে বিনোদদা রাতের ট্রেনে কখনো যেতেন না। এই যে ইতিহাস, এই যে শিক্ষা, সেই শিক্ষা তাদের সংস্পর্শে মানুষকে থাকা, তার মধ্যে ইষ্ট চেতনার যে মিলন, সেই মিলন কিন্তু তখন মানুষের ভেতরে হতো। মাকে আমরা দেখতাম, একটু আগে বলছিলাম না, ঠাকুর বলছেন ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টবিতে দীক্ষা চেতন, সেবায় চেতন। ইষ্ট চেতনা থাকলে তার মধ্যে একটা ব্যক্তিত্ব ভীষণভাবে পাওয়ারফুল হয়। ঠাকুর প্রায়শই বলতেন। তাহলে ব্যক্তিত্বের যদি জাগরণ হতে হয় কী করতে হবে? ঠিকভাবে কিন্তু ইষ্টবিধি ঠাকুরে যারা নিষ্ঠ হয়, নিষ্ঠার মধ্যে দিয়ে কিন্তু ঠাকুরের ব্যক্তিত্বের একটা শক্তি বাজায়।
তাদের পার্সোনালিটি এক্সপোজেড ইটসেলফ টু দি মার্কস অফ অ্যাডিয়ারেন্স অফ ওয়ানস ক্যারেক্টার অ্যান্ড টিচার। তারপরে ইংরেজি বাণী। এই যে গুরুর প্রতি নিষ্ঠার মধ্য দিয়ে কী হয়, ব্যক্তিত্ব বজায়। আমরা মাকে দেখতাম, যে ব্যক্তিত্বের কথা আমি বলছিলাম, যে সম্ভ্রম তাদের বুঝিয়ে। তখনকার যে বাড়িতে যেতাম, একটু আগে বলছিলাম, প্রথম 2-3 দিন আগে মা চলে যেত। তোর মা অর্থাৎ বড়বুঝি থেকে শুরু করে রিডার্স টেম্পল স্ট্রিটে আসতেন, সবাই যেমন ঘরে সড়গড় হয়ে থাকতো। যেখানে অশোকদা পড়াশোনা করতেন, যেখানে আমাদের প্রণব মামা ঋত্বিকদেবরা, কিরণচন্দ্র মুখার্জি ইনচার্জ ছিলেন, যেখানে সেই পুরনো বাড়ি বলতে ওইটাই বদ্রীদাস টেম্পল স্ট্রিট। সেই বদ্রীদাসই যখন ঠাকুর বলেছিলেন, আমি আম্বা যেমন আছি অম্বা তেমনি আছি, ওই বদ্রীদাস টেম্পল স্ট্রিটে আমি থাকি, ঠাকুর বলেছিলেন একটা। সেই বদ্রীদাস টেম্পল স্ট্রিট দেখতাম, যখন কেষ্টরা আসতো সব সড়গড় হয়ে যেত। এমনি মা যখন যেত ওখানে, তার ব্যক্তিত্বের প্রভাব ছিল। তোর বাবা তখন কতগুলো ছেলেপুলের বাপ, সবাই কিন্তু সড়গড় হয়ে আছে, যেন এদিক ওদিক না হয়, খাবার ডোজও যাতে ঠিকঠাক থাকে, মানে বেশি বেসামাল হলে তো আবার অসুবিধা হবে। কিন্তু আবার দেখতাম ওদের পারিবারিক ধারায় ওর বাবার মধ্যে একটা নিষ্ঠা ছিল। তখন নিহিলা বিকেলে আমরা আসতাম, ঠিক সকালবেলা ওকে তো একদম ব্যালেন্স। সকালবেলা সেই জাল ফেলে এসে ভোরবেলা ঠিক যখন আবার রেশনে যাবে, ওই টাইমের ফাঁকে কিন্তু সে ঠাকুরের কথা শুনবে। ওই যে টাইম পার্টিকুলার ওই 1 ঘন্টা যে টাইম, ওই টাইমটা কিন্তু ওরা অ্যাটেন্ড করতো, সবার সঙ্গে গল্প গুজব করা, সবার সঙ্গে থাকা, এইটা কিন্তু ছিল। এই সব থেকে যেটা বড় কি, এই হচ্ছে গুরু ভক্তি, গুরুর প্রতি নিষ্ঠা, গুরুর প্রতি ভালোবাসা, এগুলো কিন্তু তাদের জীবনে ছিল। আর এই ছিল বলেই কিন্তু তারা আজও শ্রদ্ধা। সেই জায়গায় আমরা তাদের বসাই। আমার মনে পড়ে যায় আজকে স্মৃতি বাসর কেন, একদিন আমার মনে পড়ে যায় পাবনা হিমায়তপুর আশ্রমে আমার কি গল্প করছে কিরণচন্দ্র মুখার্জি। নফর ঘোষের আমরা নাম ঠাকুরের বইতে পড়েছি। নফর ঘোষ ঠাকুরের পরম ভক্ত ছিল। একবার কি হলো, একজন তান্ত্রিক, ঠাকুরের তো সব নিরামিষ, সেই তান্ত্রিক ঠিক করলো এই আশ্রমে একটা জিনিস ছাগ দিয়ে বলি দেবে, ছাগল কাটবে। আর এই ঠাকুরের কষ্ট হবে, ঠাকুর এগুলো পছন্দ করতেন না। আপনার হিমায়তপুরের পদ্মায় ওই মাছ ধরছে জেলেরা, ঠাকুর সেই মাছ কিনে নিলেন, নিয়ে আবার জলে ছেড়ে দিলেন। এই ছিল তার জীবের প্রতি প্রেম, এই পরম পুরুষের এমন ভালোবাসা। তা এই আশ্রমের পাশে, আমরা তো দেখেননি, পাবনায় যারা যাননি, সেখানে একটা ওই একদম সেই যেখানে শ্মশান আছে, এই শ্মশানের পাশে সেখানে গিয়ে সে একটা ছাগল নিয়ে এসে সে ওকে এখন বলি দেবে। সে তো তান্ত্রিক পুজো পাঠ শুরু করে দিয়েছে, কিন্তু ঠাকুরের তো খুব কষ্ট হচ্ছে, ছাগলটাকে ওইভাবে বেঁধে রেখে দিয়েছে, একটু পরে জপাই হবে। ঠাকুর তো ছটপট 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 করছে। নভর ঘোষ কি করলো, লাফিয়ে পড়ে গিয়ে ওই কাটান সহ ছাগলটাকে নিয়ে মারলো। তার পুজো কোথায় গেল আর কি হলো, এই ছিল তখনকার ভক্ত। আর সেদিন রাত্রিবেলা কদিন হলো নভর ঘোষ এসে ঠাকুরকে বলছেন, আমার স্ত্রী কিরণদা বলতেন, এসে বলছেন ঠাকুর একটা, ঠাকুর একটা। তার কি ওই মিষ্টি খেয়ে খেয়ে, ঘোষ তো গয়লা ঘোষ, মৃদু মিষ্টি বানাতেও পারতো, মিষ্টি খেয়ে খেয়ে, মিষ্টির ওপর এমন লোক, তার এই মোটা সোটা চেহারা। কিরণদা বলছেন, আমরা দেখেছি তাকে ঝাঁটাকাটির উপর আলুর দম হয়ে একদম ইয়ার লিকুইডে হয়ে। তা সেদিনকে সন্ধ্যেবেলা ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর এই দেহটা দিয়ে তো আপনার কাজ হচ্ছে না, যদি আপনি অনুমতি দেন আমি দেহটা ছেড়ে আসি। ঠাকুর একটু কষ্ট পেলেন, অপর তুই এতদিন আমার সঙ্গে ছিলি, তুই চলে যাবি। এই সন্ধ্যেবেলা এইসব কথোপকথন হচ্ছে। ঠিক রাত্রি 8টা 8:30 বাজলো। ঠাকুর তাকে বললেন যে একটা খাবি। সে একটা খাবি দিয়ে বলেছে, এই বড় একটা। ঠাকুর বলেছেন একটা, ভাবের ঘরে চুরি। কিন্তু সেদিনকে রাত্রি 8টার সময় অপরপর মারা গেছে। এখন জাগতিক নিয়মে কিরণদারা, চুনিদা, বীরের মিস্ত্রি, এরা সবাই ঠিক করেছে যে ঠাকুরকে আর জানাবে না, ঠাকুর কান্নাকাটি শুরু করবেন। জাগতিকভাবে সবই তো তিনি জানেন, কিন্তু না জানিয়ে ওনারা শ্মশানে নিয়ে চলে গেছে। রাত্রি তখন 2টো, 8টায় মারা গেছে, বুঝতেই পারছেন। কাজকর্ম করতে, কাঠফাট জোগাড় করতে রাত্রি 2টোতে পোড়ানো শেষ হয়েছে। এসে নেতাজি সুভাষ বোসের মা যে পাবনার যে বাঁধটা বানিয়ে দিয়েছিল, একটা ঘাট করে দিয়েছিল। এই ঘাটের মধ্য দিয়ে সবাই নেমে পদ্মায় স্নান করতে। কিরণদারা যখন পদ্মায় স্নান করছে রাত্রিবেলা, ওদিকে ঠাকুর মাতৃমন্দিরের বারান্দা, মাতৃমন্দিরের সিঁড়িগুলো খুব উঁচু। আমরা যারা পাবনায় গেছি বেশ কয়েকবার,
আমরা দেখেছি, সুযোগ সৌভাগ্য হয়েছে আমাদের, ওই সিঁড়ি উঁচু। আমি একটা জিজ্ঞাসা করলাম অধ্যাপক অনিল সরকার থেকে, অনিলদাই সিঁড়িগুলো উঁচু কেন মাতৃ মন্দিরে? বললো দেখ, তখন তো বন্যা হতো, বান তো আশ্রমের মধ্যে চলে আসতো, জল যাতে মাতৃ মন্দিরের উপরে না ওঠে সেই জন্য কিন্তু ওখানে সিঁড়িগুলো খাড়াই করা ছিল, উঁচু সিঁড়ি ওপরে উঠতে গেলে। ঠাকুর মাতৃ মন্দিরের বারান্দা দূর থেকে কে কিরণ নাকি, ঠাকুর আবার ঋত্বিককে ডাকছে, বলছি আগে হ্যাঁ ঠাকুর। বলে তোরা সারা নমরাজে পুড়িয়ে আইলি, ওরা সারা রাত্রি আমার কাছে বসে আছে আর গদ্গদ করছে, আমি তোমায় ছেড়ে যাবো না ঠাকুর, আমি তোমায় ছেড়ে যাবো না ঠাকুর, এই করে যাচ্ছে। তা এই যে পরম পুরুষের লীলা, তার দৃষ্টির বাইরে কিছু নেই, সব তিনি জানেন। একবার তো প্রফুল্ল কুমার দাস বেলেঘাটার সৎসঙ্গে এসছেন, তা হঠাৎ বেলেঘাটার সৎসঙ্গে থাকাকালীন পাবনার ঘটনা, তা হঠাৎ করে টেলিগ্রাম এলো পাবনা হিমায়ত থেকে, ঠাকুর ওয়ান্স ইউ কাম স্যার। তখন তো আর মোবাইল টোবাইল কিছু নেই, টেলিগ্রাম পেয়েই প্রফুল্ল হঠাৎ মনে হচ্ছে বুঝি মান নেই, চলে গেলেন। গিয়ে দেখলেন হিমায়তপুর, পাবনা হিমায়তপুর অঙ্গনে প্রফুল্লতার মা কিন্তু গলায় রড়ি দিয়ে মারা গিয়েছিল। বুঝে দেখুন, ঠাকুর কিন্তু তাকে কাছাকাছি থাকতে বলেছিলেন, কিন্তু তার ছিল তার জায়ের প্রতি খুব টান। ওই জন্য ঠাকুরের বাণী আছে, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। এই যে ইষ্টের চেয়ে তোর জীবনে যার প্রয়োজন বেশি হবে সেই পথে তুই সর্বনাশটি তোর কিন্তু কিছু নেই। তাহলে ইষ্টকে কিন্তু প্রাইম করে মুখ্য করে চলতে হয়। ঠাকুর বারবার এই শিক্ষা আমাদের দিতেন। আর এই শিক্ষার মধ্যে দিয়ে আমরা কি দেখছি? আমরা দেখছি তখনকার দিনে গিয়ে বলছেন এই পরমপিতা এই তো এতক্ষণ তো ছিল, বলছি এই তো চলে গেল। তখন তো প্রভুরা গিয়ে খুব কান্নাকাটি করছেন, খুব কাঁদছেন। আমার প্রভুরা বলছেন, ঠাকুরও খুব কান্নাকাটি করলেন কিছুক্ষণ। করার পরে বলছেন, দেখ যে তুই বিশ্বাস করিস তোর মা এখনো কোথাও না কোথাও আছে? আগে ঠাকুর হ্যাঁ বিশ্বাস করি, মা কোথাও না কোথাও আছে। তখন ঠাকুর বলছেন, দেখ তোর মা তো তোর রাজ্যের বাইরে গেছে, পরম পিতার রাজ্যের বাইরে তো যায়নি, ত্রিভুবন তো তোর কাছ থেকে চলে যেত। কিন্তু পরম পিতা সব বোঝাচ্ছে, বলছে ঠাকুর সব বুঝতে পারছি, কিন্তু আমি কেন কাঁদছি জানেন? আমি ভাবছি মা যে ওইভাবে চলে গেল, মায়ের গতি কি হয়? অন্তত মারা গেলে তো বুঝতেই পারছেন তার তো আত্মার অধোগতি হয়, সেইটা আমার চিন্তা। তখন ঠাকুর পরিষ্কার ভাষা বলছেন, দেখ তুই কি এখনো বিশ্বাস করি তোর মা তার কথা ভাবে? একটা ঠাকুর হ্যাঁ আমি বিশ্বাস করি, মা যেখানে থাকো আমার কথা ভাবে। এই যে মা চলে গেছে, এই যে 3 ছেলে, আমি দেখতাম শেখকে নিয়ে একদম তো পাগল করা হতো। আমার দুর্ভাগ্য কেন এরা এলো না, এটা কিন্তু আমি দেখা হলে পড়া, আমি ওদেরকে দাদা যদি তাদের দাদা হই শাসন করবো যে ওরা এলে না কেন, এত কাজের তারা গেছে। মা তো একটা সেন্টিমেন্ট, যাই থাকুক তোমার জীবনে। একবার ঠাকুর বলেছিলেন, সালা আমি যদি তোকে তাড়িয়ে দিই তুই এখান থেকে চলে যাবি, একজনকে বলেছিলেন। ঠাকুর যাবো না তো, দূরে গিয়ে দাঁড়িয়ে থাক। তখন ঠাকুর বানিয়ে দিয়ে, ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠা শিকল গলায় বাঁধা, ডাকলে তুমি কাছে আসো, তাহলে ঠাকুর দূরে খারাপ। পিতা মাতা কিন্তু খুব মূল্যবান জিনিস মানুষের জীবন। আমি প্রায়শই তখনকার কথা বলি, কেন বলি? এই জন্যে ওর মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি টান, মায়ের প্রতি কর্তব্য বোধ ওর জীবনকে মুড়িয়েছিল। কতবার ও বাড়ি করতে গেছে, কতবারই প্ল্যান ভেস্তে গেছে, যখনই কিছু একটা করতে গেছে। কারণ ওদের তো জীবনের সঙ্গে আমি পরতে জড়িয়েছিল, বা এখনো পর্যন্ত আছি। দূরে বেঁকে তাকে প্রবাহিত হোক, ঠাকুর বলছিলেন আগবাক আসবে, কিন্তু হলে কি হবে? আমার ঠিক বাড়ি হয়ে গেল। এই পরম পিতার নিয়মই এমন, অদল বদল হোক না যতই, ইষ্টে থাকবি অটুট রেহাত, নইলে কিন্তু হবি রে তুই, তোরই কিন্তু তুই বেহাত। এই পরম পিতাকে কিন্তু ধরে থাকতে হবে আগুন ভাবে, আন্তরিকতার সঙ্গে। আমার মনে পড়ে যায়, বলছেন ঠাকুর আমি ভাবছি মায়ের গতি কি হয়। তখন ঠাকুর বলছিলেন যে দেখ তোর মা নিশ্চয় তোর কথা হবে। আমি বিশ্বাস করি ঠাকুর, মা যেখানে থাকবো আমাকে নিয়ে ভাবে, আমাকে নিয়ে চিন্তা করে। তখন ঠাকুর হঠাৎ বললেন, সালা তোর মা ভাবছে তোর কথা, আর তুই ভাবছিস আমার কথা। তুই মধ্যে আমার ভাব অম্বাই আসি যাবি না। একটু ভালো করে বুঝুন, কথাটা খুব গভীর। ধরুন বাড়িতে কোনো ছেলেপুলের পরীক্ষা শুরু হয়েছে, তাহলে মায়েরও পরীক্ষা শুরু হয়ে যায়।
তাকে ঠিক সময় স্কুলে পৌঁছে দেবে, রান্না বান্না করা, সবাইকে খাইয়ে দাইয়ে তাকে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, এই চাপ থাকে। তাহলে ছেলেপুলে পরীক্ষা মানে তার মা বাবারও পরীক্ষা শুরু হয়ে যায়। তাহলে যে ছেলেপুলে ইষ্টকে নিয়ে মেতে থাকে, গুরুকে নিয়ে মেতে থাকে, তার ছেলেপুলের কথা তো মা ভাবছে, তার মধ্যে গুরুর ভাব আপনিই চলে আসবে। তখনই ঠাকুর বললেন সাদা পরম পিতার যদি কেউ কাজ নিয়ে থাকে তার ত্রিকোটিকোর উদ্ধার হয়ে যায়। এই যে আজকের যে সৎসঙ্গ উদ্দেশ্য কি, এই যে মাকে নিয়ে এই যে ঠাকুরের ভাবনা, ঠাকুর ভারী সুন্দর ভাষায় বলছিলেন, এই যে বিষ্ণু স্মৃতি, মানুষ যখন চলে যায় কি হয়, সেই বিষ্ণু স্মৃতি নিয়ে যারা যায় তারা কিন্তু মুক্তি পায় জীবন থেকে। অন্তকালে যে মানব শরণম যে প্রয়াতি, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন সদা ভাবং জাতি নাস্প্রাপ্ত সংশয়। এই ঠাকুর বলছিলেন সেই স্মৃতি নিয়ে যায়। ঠাকুর বারবার বলছিলেন, একদিন তো আমার ঋত্বিক জিজ্ঞাসাই করলেন, ঠাকুর আমরা যাকে ধরুন এই সৎসঙ্গ করছি মায়ের, একটু কোথাও জন্মেও যেতে পারি। একদিন বলছেন ঠাকুরকে, ঠাকুর আমি যে ধরুন আমার বাবা বা আমার ঠাকুরদার এখনো পর্যন্ত হয় সৎসঙ্গ স্মৃতি বাঁচার হয়, আমার দাদুরও হয়, আমরা করি, পারিবারিকভাবে হয়, তাহলে কোথাও তো জন্মেও যেতে পারে ঠাকুর। তাহলে সে যদি জন্মে যায়, আমরা এদিকে তার স্মৃতিবাসর করছি, লাভ হয় ঠাকুর কিছু? আমার ঋত্বিক জিজ্ঞাসা করলেন ঠাকুর, এগুলো কোনো বইয়ে লেখা পাবেন না, কারণ মুখে শুনতে পাবেন না, সেই জন্য আমাদের পুরনো লোকেদের দরকার। ঠাকুর হঠাৎ বলতে শুরু করলেন, বললেন দেখ, একদিন সকালে উঠলি ঘুম থেকে, হঠাৎ মনটা খুব খারাপ লাগছে, কোনো কারণ নেই, সকাল থেকে মনটা খারাপ, আবার দেখলি কোনো কারণ নেই, মনে আনন্দে ডগমগ ডগমগ করছে, এমন হয় না রে? বিধানটা বলছেন আমার ইতিহাস ঠাকুর হয়। ওই যে আছে কবিগুরুর গানে, হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে আজি অকারণ পুলকে। কবি লিখছে কোনো কারণ নেই, আনন্দে মন উদ্বেল হয়ে উঠছে। তখন যে আগে ঠাকুর মাঝে মাঝে এরকম হয়, আমরা তো জানি না। তখন ঠাকুর বললেন, শালা তুই কোথায় তো জন্মেছিলি, এমন কাম করিছ মনি, লোকে তোমার সুনাম করছে। এই যে মা ঠাকুমা এরকম ছিল গো, মা এত ভালো লোক ছিল গো, সবাইকে আপ্যায়ন অনুচর্যা করতো গো, সবাইকে ভালোবাসতো গো, ঠিক আছে? তা এই যে তখন কত টিভি ছিল, হয়তো দু একবার টিভি দেখতে বসেছে, কখনো ছেলেকে তো আবদার করে বলেন একটা বড় টিভির জাহাজ আমায় কিনে এনে দেয়, সে কিন্তু মন্দিরে ঘুরে বেড়ায়, মন্দিরে চলে যেত। তাহলে এই যে তাদের নিষ্ঠা, তার ঠাকুর কি বলছেন ভারী সুন্দর ভাষায় কিরণটাকে বললেন, শালা কোটা হয়তো জন্মেছিল, এমন কাম করিস মনি, লোকে তোমার সুনাম করছে, লোকটা কত ভালো ছিল গো, আমাদের কত উপকার করেছে, কত সুন্দরভাবে ঠাকুরকে এরা পরিবেশন করেছে। এই যে তুমি তার গুণ করছো, গুণন করছো, তাহলে দেখ হয়তো কোথায় জন্মেছিলি, তোমার গুণন করছে বলে সেই অফসোসগুলো, সেই তরঙ্গগুলো এসে তোর সত্তাকে প্রসারিত করছে। ওই যে প্রসারণ ইস্যু। আবার এমন কেমন কাম করে এনেছে মনি, লোকে বলছে লোকটা খুব কষ্ট দিয়েছে গো, খুব জ্বালিয়েছে, খুব দুঃখ দিয়েছে গো, এই যে বলছে নেগেটিভ সমালোচনা করছে, সেই সারা এসে তোমার সত্তাকে সংকুচিত করছে। সংকোচনে দুঃখ সত্যারও ধরনের আছে, তোমার মনের মধ্যে দুঃখ এসে হাতে দিচ্ছে। তো আমার ঋত্বিক হতবাক, এই ঠাকুর যে দৈনন্দিন এই যে আমাদের সুখ দুঃখের মধ্যে আমাদের আগের জন্ম নিহিত আছে, আমরা আগের জন্মে কি করেছি, এই যে মাকে স্মরণ করা, এই যে ঠাকুর বলছিলেন রোজ সকালে উঠে বাবার জন্য বাবাকে পিতৃভীতি দেওয়া, মায়ের জন্য মাতৃভীতি দেওয়া, এগুলো ঠাকুর ফান্ডামেন্টাল বলেছিলেন। আচার্য ভীতি ঠাকুর কাউকে বলেন, এসব নতুন করে তৈরি করা হয়েছে মানুষকে বহুমুখী করার জন্য। কিন্তু ঠাকুর যেটা বলেছিলেন, একই সঙ্গে ইষ্টভীতি, এই মাস্টারমশাই, একই সঙ্গে পিতৃভীতি, একই সঙ্গে মাতৃভীতি, এগুলো যদি চালু হতো তাহলে কিন্তু কি হতো, আর অন্য কোনো ফটো বসার সুযোগ থাকতো না। আসল যে ঠাকুরের ফান্ডামেন্টাল, আমি যখন এসেছি 1973-তে, তখন শুধু ঠাকুরের হাতের করা ফটো চালু হতো, তখনও বড় মা বসেনি ঠাকুরের পাশে। তারপর থেকে তো পর দাবাদাবি শুরু হয়ে গেল, 74, 75, 76 সাল পরে আস্তে 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 চতুর্দিকে ফটো চালু হয়ে গেল। কিন্তু আগে তো শুধু ঠাকুরেরই পুজো। তাহলে এই যে গল্প, ঠাকুর বলছেন আগের জন্ম তোমার জড়িয়ে আছে, এমন কাম করে এসেছ মনি, লোকে তোমার সুনাম করছে। দেখুন এই যে মায়ের কথা আমরা বলছি, এই যে তপনদা এত খরচ করে বা এই শঙ্করদারা এত প্রচেষ্টা করে যে মায়ের স্মৃতিবাচন করছে, এই যে মায়ের কথা মনে হচ্ছে মা যেখানেই থাকুক, এই সৎসঙ্গের উত্তাপ তাকে স্পর্শ করছে,
সে কিন্তু আনন্দ পাচ্ছি কি পাচ্ছে। ঠাকুরকে একদিন পরিষ্কার জিজ্ঞাসা করা হলো, ঠাকুর কেষ্টরা এসে প্রশ্ন করছে, এই যে তিল দিচ্ছি শ্রাদ্ধের সময়, এই যে পিণ্ডি দিচ্ছি, এই সব কি আত্মাগুলো খায়? যারা মরে গেছে এগুলো কি খায়? তারা গিলতে পারে? তারা তো মরেই গেছে, তারা কি করে খাবে? এই ঠাকুর উত্তর দিলে জানেন কেষ্টদাকে, বলে কেষ্টরা, ভাবের প্রসারণা সিম্প্যাথেটিক ভাবেই সম্ভব। এই যে আপনি মেটেরিয়ালি দিচ্ছেন, পিন্ডি ফিন্ডি মেটেরিয়ালে দিচ্ছেন, জোগাড় করতে হচ্ছে, কলা তিল ফিল সব জোগাড় করে, এই যে জোগাড় করে দিচ্ছেন, আপনার ভাবটাও ওখানে প্রসারিত হলো। যার জন্য দিচ্ছেন, ধরুন বাবার পিণ্ডদান করছেন, বাবার ভাব প্রসারিত হলো, বাবার কথা মনে পড়ছে বেশি করে আজকে। এই আজকে যেমন মা চলে গেছে, অন্যদিন মনে হোক না হোক, আজকে বেশি করে মায়ের কথা মনে হচ্ছে। এই যে মায়ের ভাব প্রসারিত হচ্ছে, এই ভাবের পুষ্টি কিন্তু সিম্প্যাথেটিক ভাবে। কি গভীর কথা, কি গভীর তাৎপর্য ঠাকুর বললেন। তাহলে এই যে সৎসঙ্গের উত্তাপ, আমি বিশ্বাস করি প্রতি বছর যে হচ্ছে, মা যেখানেই থাকুক আমাকে কিন্তু স্পর্শ করছে। আর একটা কথা বারবার বলি, মা বাবা চলে গেলেও কিন্তু তারা কিন্তু তাদের জন্য নিত্য নিবেদন করা খুব ভালো। যদি কেউ করতে পারে সেই সব তার জীবনের কৃতিত্ব সার্থকতা আসবে। ঠাকুর বারবার বলছিলেন মাতৃভীতি পিতৃভীতি ইষ্টভীতির কথা। কয়েকদিন আগে একটা প্রখ্যাত চিকিৎসকের সঙ্গে গল্প করছিল, গল্প কথা পছন্দ হলে এখনকার ছেলেগুলো নাকি মা বাবাকে খুব একটা বেশি তারা লাইক করছে না, মানে ঘরে দিয়ে এরকম ভাবছে। বললে ভাই এর কি ওষুধ জানো? এই যে কেন্দ্রে হেপাটাইটিস দেখেছো, আমি থুজা বলে একটা ওষুধ আছে মেডিসিন, এই থুজা হচ্ছে কিন্তু ওষুধ। মা বাবার প্রতি কিন্তু সাইকোটিক, তার মানে এটা একটা মানসিক ব্যাধি। এই ব্যাধি যেখানে গ্রাস করছে, ঠাকুর জানতেন। তিনি ঠাকুর কতদিন আগে বারবার বলেছিলেন ইষ্টভীতি করার সঙ্গে সঙ্গে পিতৃভীতি করিস, মাতৃভীতি করিস। আমার মনে পড়ে যায় গোসাইটা চলে যাচ্ছে, মহাত্মা গোসাইদা। এই গোসাইদা এত ভারী উন্নত কোটির মানুষ, এই শান্তিমাকে মাস্টারমশাই দেখেছে। আজকে এই 84-85 বছর বয়স হলো। সেই শান্তিমাকে শেষের দিকে আমি দেখাশোনা করতাম। এই শান্তিমা রমেশচন্দ্র চক্রবর্তী ঠাকুর যাকে 1939 সালে 12 জনকে প্রথম পাঞ্জা দেন, তাদের মধ্যে একজন রমেশ দা। এই নিকুঞ্জ বিহারী মুখ্য এই মাস্টারমশাই, এই নিকুঞ্জ দা ঋত্বিক কে? এই রমেশ চক্রবর্তী। আমরা দেখতাম সেই শান্তিমা একদিন আসছেন, পদ্মায় স্নান করে আসছেন, আর গোসাইদা ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছেন, আমায় গল্প করছেন, 3 জন্মের ঘটনা বলছেন তার জীবনে। তাহলে এই যে তখনকার যে গোসাইদা বলছেন ছেলেকে, হরি আমি যখন চলে যাই, আমি চলে গেলে তুই আমার ইষ্টভীতিটা করিস। তাহলে এই যে তাদের আবদার, এই মা বাবার জন্য কি করলে কি হয়, মায়ের সারা। আর একটা কথা বারবার বলি, ঠাকুর বারবার বলতেন টানের কথা, ভালোবাসার কথা। কোনো করতো মনে পড়ে কিনা জানি না, তখন কথা হচ্ছে বাড়িতে মাস্টারমশাই রাত্রি 2-2:30 বেজে যেত না, কখন সকাল হয়ে গেছে দেবীদার সাথে গল্প করতে করতে, মুছি নেই, টাইমে নেই। মনে পড়ে তখন হতো নিজের কিন্তু আমরা আড্ডা মারতাম ঠাকুরের কথা, রাত্রি 2-2:30 বেজে গেছে, ভোরবেলা উঠেছি, দেখতে পাচ্ছি ওই সব ডাকছে, পাখি পাখি কোকিল টোকিল ডাকছে। এই ঠাকুর বলছিলেন যে প্রথম ধ্যানের মধ্যে মনে অনেকক্ষণ হয়ে গেছে, তার মানে তখন টান নেই। আবার যখন টান গভীর হয়ে যাবে তখন মনে হয় 5 ঘন্টা ধ্যান করবো, এই বুঝলাম তো 5 ঘন্টা, এই মাত্র একটুখানি সময় 5 ঘন্টা হয়ে গেল। ওই ঠাকুর বললেন এক তরি পরে পড়া ভাব। বিবেকানন্দের কথা বারবার ঠাকুর বলতেন, বীরবাণীতে আছে স্বামীজি, এটা পুণ্যপুঁথিতে ঠাকুর বলেছেন স্বয়ং, এক তরি পরে পড়া ভাব। মানে কি? টানের তরি। তোমার টান যদি থাকে, তোমার অ্যাটাচমেন্ট করবি, তখন আর তোমার সময় এবং সীমা বলে কিছু থাকবে না। বিয়ন্ড টাইম, বিয়ন্ড স্পেস চলে যাবে, স্পেস জার্নি আমরা করি। তাই যদি মুক্ত হতে হয়, গুরুর প্রতি টানটাকে অস্খলিত করতে হবে, বাড়াতে হবে। আর সেটাই কিন্তু আমাদের জীবনের একমাত্র অমৃত। ঠাকুর বারবার এই টানের কথা বলছিলেন, শ্রেষ্ঠের প্রতি টান। সেই টানের সংজ্ঞা বলেই শেষ করছি। ঠাকুর বলছেন ভারী সব শ্রেষ্ঠ টানে বৃত্তি কাবু, সেই তো হলো টান। ওইটারই তো ভালোবাসা, শক্তি, মুক্তি। তাহলে যদি ঠাকুরকে ধরে শক্তি পেতে হয়, তাহলে দেখবেন আপনি দীক্ষা নিয়েছেন 20 বছর, 50 বছর। আমি দেখেছি ননীগোপাল চক্রবর্তী কান্দুয়ায় আসতো, তখন আমরা ছোট মানুষ, ফাটাফাটি তর্ক হতো ননীদার সাথে।
যখন শেষের দিকে মানুষদার বাড়িতে আমার মনে পড়ে যে আমার কাকাকে নিয়ে দেখা করতে গেছি, ননিদার ছেলে ব্যাংক খোঁজা করছে মানুষদা, কিন্তু দেওঘর কলেজের প্রিন্সিপাল ছিল। আমি খানিকক্ষণ বাদে গিয়ে পৌঁছতে মনে করছে দাদা, মানে তো বুঝতে পারেন ওটা আমার কাকা। খানিকক্ষণ কথা বলার পরে গেলাম, ননী চক্রবর্তী শুয়ে আছে, চোখে দেখতে পাচ্ছে না, হেগে ফেলছে বিছানায়। আরে বাবা, সবসময় সেক্রেটারি জ্যোতিদীপ্তি কীর্তনের বন্যায় ভাসিয়ে দিত টেলিটঙ্গিকে মাস্টারমশাই। আমি দেখেছি তার কিন্তু পাওয়া খুব কঠিন। ওই জন্য বিধি, ঠাকুর বলছেন ভগবানের এক নাম বিধি, সে বিধি যে রক্ষা করবে সে নিস্তার পাবে, যে বিধির বাইরে চলবে সে কিন্তু তার কোনো প্রাণ নেই। এটা কিন্তু সবসময় আমাদের স্মরণে রাখতে হবে, স্মরণ করে মায়ের জন্য ঠাকুরের কাছে